আমি খন্দকার মাসুদুজ্জামান। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা বিশেষ কিছু সাক্ষাৎ বিশেষ কিছু ব্যক্তিদের জাতীয় প্রেস ক্লাবের মধ্যে নিয়ে থাকি। ঠিক তার ধারাবাহিকতায় আজকেও একজন প্রবীণ লোক এবং কলামিস্ট, একজন লেখক মতিউর রহমান সর্দার, তার আমি কিছু সাক্ষাৎ গ্রহণ করছি। যেহেতু আমাদের জানা মতো সেই কথাটাই আমরা তার কাছে জানার চেষ্টা করব। যেহেতু উনি দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করেছেন এবং চাকরি করারত অবস্থায় আমরা যতটুকু শুনেছি জামাতের এক নেতার সাথে ওনার বাকবিতণ্ড হয় এবং হাতাহাতি হয়, এক পর্যায়ে গায়ে হাত দেওয়া হয়ে যায়। এই কারণেই তার এই ইসলামী ফাউন্ডেশনের চাকরি চলে যায়। আপনি আপনার বিষয়টা যদি খোলামেলা বলতেন জাতির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বলার আগে একটু পিছনের দিকে আমি চলে যাই। আমি 1979 সালে বাংলাদেশ সচিবালয়ে চাকরি করতাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব শাহাদাত বরণ করার পরে এরশাদ যখন ক্ষমতা দখল করে নেয়, তারপর এরশাদ সাহেব সচিবালয়ের অনেক স্টাফদেরকে চাকরিচ্যুত করেন। আমি ছিলাম তাদের ভিতরের একজন। পরবর্তীতে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের এডিসি ছিলেন জনাব ফজলুর রহমান সাহেব, যিনি সচিব হয়ে পরবর্তীতে অবসর গ্রহণ করেছেন। যাই হোক, অবসর গ্রহণ করার আগে আমি তার কাছে গিয়েছিলাম। তখন তিনি ইসলামিক ফাউন্ডেশনে চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেন। আমি ইসলামিক ফাউন্ডেশন প্রেস শাখায় সহকারী মনো অপারেটর পদে চাকরি করতাম। ওখানে আমার জানা ছিল না যে ওখানে জামাতের লোকজন ভরপুর। যাই হোক, আমি প্রেস শাখায় ছিলাম। প্রেস শাখার ম্যানেজার ছিল শেখ আব্দুর রহিম। কুষ্টিয়া ফুকসা থানার দুর্ধর্ষ রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন এবং তার হাতে অনেক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। তিনি অনেক অপকর্ম করেছে। দেশ স্বাধীনের পরে সেই কুখ্যাত রাজাকার শেখ আব্দুর রহিমকে মানুষ গণধোলাই দেয় এবং মনে করেছিল মৃত্যু হয়েছে। কিন্তু সেই আব্দুর রহিম সাহেব বেঁচে যায়। বেঁচে গিয়ে তার অতীত ইতিহাস কর্মকাণ্ড আড়ালে রেখে তিনি ইসলামিক ফাউন্ডেশনে যোগদান করেন। তো উনি আমাকে মাঝে মাঝে প্রস্তাব দিতেন যে ঢাকায় তো তোমার ভালো পরিচিতি আছে, দীর্ঘদিন ঢাকায়, তোমার সাংগঠনিক শক্তিও আছে, লোকজন আছে, তুমি জামাতে যোগদান করো, সুযোগ সুবিধা যত প্রকারের আছে তত প্রকারের সুযোগ সুবিধা তোমাকে দেওয়া হবে। তার এই কথা আমি ঘৃণা বলে প্রত্যাখ্যান করলাম যে জামাতে ইসলাম 1971 সালে যেই বর্বরতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে তা কোনোদিন সমর্থনযোগ্য নয়। তারা আমাদের দেশের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, তারাও ধর্ষণ করেছে, পশ্চিম পাকিস্তানি বর্বরদেরকেও ধর্ষণ করার সুযোগ করে দিয়েছে। এজন্য তাদেরকে সমর্থন দেওয়া যায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং আমরা স্বাধীনতাকামী মানুষ, আমরা স্বাধীনতাকেই সবসময় সমর্থন দিয়ে থাকি এবং এদিকেই আমি ধাবিত রয়েছি। এই নিয়ে তার সাথে অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাকে কটাক্ষ করে কথা বলে। এই কটাক্ষ করে কথা বলার কারণে তার সাথে আমার অনেক বাকবিতণ্ডতা হয়। পরে এক পর্যায়ে আমাকে কর্মরত থাকা অবস্থায় চাকরিচ্যুত করেন। যিনি চাকরিচ্যুত করেন কর্মরত থাকা অবস্থায়, তিনিও জামাতের একজন লোক ছিলেন।
ব্রিগেডিয়ার মাসায়েদ চৌধুরী ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। তিনিও জামাতের রোকন পর্যায়ের লোক ছিল। কত বড় জঘন্য খারাপ একটা লোক কর্মরত থাকা অবস্থায় তাকে চাকরিচ্যুত করে। আমি ছিলাম জাতীয় রাজস্ব খাতের বেতনভুক্ত স্টাফ। আমার কোনো অভিযোগ থাকলে আমাকে কারণ দর্শানো নোটিশ করা উচিত ছিল, কিন্তু তারা কারণ দর্শানো নোটিশ আমাকে করেন নাই, আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে তাৎক্ষণিকভাবে। এরপরে আমি বেকায়দায় পড়ে যাই, বেকার হয়ে যাই। যাই হোক, যেহেতু বিএনপির প্রতি আমার দুর্বলতা ছিল, সেহেতু আমি আব্দুর রহমান বিশ্বাস সাহেবের সাথেও কাজ করেছি এবং মুজিবুর রহমান সরোয়ার বরিশালের, যিনি পরবর্তীতে মেয়র, হুইপ ইত্যাদি পদটি করেছিলেন। তারপরে আপনার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবং যিনি বিএনপির সাথে মির্জাফুরি করেছে, বিএনপির সুযোগ সুবিধা ভোগ করেছে, দুর্নীতি করেছে, ব্যারিস্টার শাহজাহান ওমর মির্জাফর খ্যাত, তাকেও অনেকভাবে এই ঢাকায় সহযোগিতা করেছি। বিশেষ করে আব্দুর রহমান বিশ্বাস 1991 সালের ফেব্রুয়ারি নির্বাচনের কিছুদিন আগে 15ই ফেব্রুয়ারি হয়েছে নির্বাচন, তার 10-12 দিন আগে তরাপুর বরিশাল সদরের পপুলার হাই স্কুলে একটি জনসভা তার বক্তৃতা দেওয়ার কথা ছিল। সেই সময় তার সাথে এলাকার কিছু লোকের দ্বন্দ্ব থাকার কারণে উক্ত সভা সর্বহারা পার্টি ঘেরাও করে ফেলে। যাই হোক, সেই ঘেরাও থেকে আমি তাকে আমি অক্ষত রাখার চেষ্টা করি, কারণ সর্বহারা পার্টির খুব খারাপ পরিকল্পনা ছিল, তাকে নাজেহাল করার অবস্থা ছিল। আমি এলাকার ছেলে আর ওখানে এলাকার ছেলেপেলে ছিল, সেহেতু আমি তাদেরকে মানিয়ে নিতে পেরেছি। তারপরে সভা সমাবেশ চালু হয়। এরপরে রহমান বিশ্বাস বিজয় অর্জন করেন। কথা ছিল এই সমস্ত লোকের, দল ক্ষমতায় এলে আমি যাতে চাকরিতে পুনর্বল হতে পারি সেই লক্ষ্যে তারা সহযোগিতা করবে। আর এই সমস্ত লোকের পিছনে থেকে কাজ করার একমাত্র কারণ হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের প্রতি আমি দুর্বল। সেই হিসাবে তারাও দলের নেতা হিসাবে আমার সম্ভব হয়েছিল, আমি সেইভাবে ঢাকায় এবং বরিশালে গিয়েও দায়িত্ব ও কর্তব্য পালন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, বিএনপির এই সমস্ত নেতারা ক্ষমতায় যাওয়ার পরে তাদেরকে যারা অতীতে সাহায্য সহযোগিতা করে উপকৃত করেছে, ক্ষমতায় যাওয়ার পর তারা অতীত ভুলে গেছে এবং আমাকে ন্যূনতম সহযোগিতা তারা করে নাই। তারা আমাদের কাছে, অনেক কর্মীদের কাছে তারা ঋণী, অনেক মানুষের কাছে তারা ঋণী। বিশ্বাস করি মহান আল্লাহ পাক ন্যায় বিচারকের আদালতে যেদিন বিচার করবেন, সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাই নয়, এদেশের যত দলের নেতা আছে তারা দেশ ও জাতির স্বার্থে কোনো কাজ করেন নাই, তাদেরকে তার কাঠগড়ায় দোষী হতে হবে এবং তারা যে আমাদের ত্যাগ ও শ্রমের কাছে ঋণী, এগুলোর ঋণ শোধ করতে হবে। আজকের এই পৃথিবীতে পারলাম না, কিন্তু মহান আল্লাহ পাকের ওই পৃথিবীতে স্বয়ং মহান আল্লাহ পাক ওদের কাছ থেকে আমাদের হক আদায় করে দিবেন। সে হক হতে পারে ওদের ন্যাক আমাদেরকে দিবেন। আমরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছিলাম ওদের পিছনে স্বাভাবিক উন্নয়নের ক্ষেত্রে। ওরা যেমন গাড়ি বাড়ি করেছে, আমাদের গাড়ি বাড়ির স্বপ্ন ছিল না, আমাদের স্বপ্ন ছিল স্বাভাবিকভাবে জীবনযাপন করার। আর ওরা তো অস্বাভাবিকভাবে জীবনযাপন করার পথ বেছে নিয়েছে। ওদের সেই কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছুটা দুর্বল হয়েছে। এই দল এরকম দুর্বল থাকার কথা না। এর জন্য তাই বিএনপির কিছু সংখ্যক সুবিধাবাদী নেতারা, তারা যদি ভবিষ্যতে এই পথ ছেড়ে না দেন এবং যার যার সাথে যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার যদি বাস্তবায়নের ন্যূনতম সহযোগিতা না করেন, তাহলে তারাও অভিশাপমুক্ত
হবে না এবং এত সুন্দর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলও অভিশাপ মুক্ত হবে না এবং এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুবিধাবাদী কিছু সংখ্যক নেতারা তারা যদি আমাকে সহযোগিতা করতেন অতীত ভুলে না গিয়ে, তাহলে আমি ইসলামিক ফাউন্ডেশনের চাকরিটা পেতে সক্ষম হইতাম এবং চাকরিটা পেয়ে অন্তত স্বাভাবিকভাবে জীবনযাপন করতাম। আমরা তো মন্ত্রণালয়ে দালালি করি না, আমরা তো কোনো রকম অবৈধ কর্মসূচি নিয়ে কারো কাছে যাই না। আমি গিয়েছিলাম এবং আমরা অনেকেই গিয়েছিলাম শুধুমাত্র হক পথে স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য, ন্যূনতম সহযোগিতা পাওয়ার জন্য। সেই সহযোগিতাও এই বিএনপির নেতাদের পক্ষ থেকে আমরা পাই নাই। যারা কাজ করেছি তারা বঞ্চিত হয়েছি, আর যারা তাদের সাথে দালালি করেছে, দান্দাবাজি করেছে, চাঁদাবাজ, তাদেরকেই তারা সহযোগিতা করেছে এবং পাশে বসিয়েছে। আশা করি এই ধারা বদলাতে হবে এবং বদলাতে হবে নীতিকে। পট পরিবর্তন হয়েছে, এখন তাদেরকে পরিবর্তন হয়ে সত্যিকার অর্থে দেশ ও জাতির পক্ষে কাজ করতে হবে এবং জাতির ভিতরে যারা সহযোগিতা পাওয়ার যোগ্য তাদেরকে সহযোগিতা দিয়ে স্বাভাবিকভাবে উন্নয়নের পথে ধাবিত করতে হবে। তাহলে আশা করি দেশ ভালো হবে। আর জামাত কখনো তাদের লোক ছাড়া পুরো জাতিকে ভালো জানবে না, ভালোবাসবেন না, সকলের উন্নয়নে বৈষম্যতাহীনতার আলোকে কাজ করবেন না। এটা আমি প্রমাণিত এবং বিশ্বাস করি। সুতরাং আমাদেরকে সেইভাবে হিসেব নিকেশ করে ভবিষ্যতের কর্মসূচি হাতে নিয়ে কাজ করতে হবে। এই কথার মাধ্যমেই শেষ করলাম আমি আজকের আমার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মতিউর রহমান সর্দার এই বয়সও আসলে সে কিন্তু তার তীক্ষ্ণ পারদর্শিতা এবং তার মেধা, তার যেগুলো চোখে দেখা ঘটনা, সেই বর্ণনাটাই উনি দিলেন। আমি বলতে চাই, যথাযথ কর্তৃপক্ষ তার এই প্রাপ্য এই চাকরিটা ইসলামিক ফাউন্ডেশনে তাকে আবার পুনর্বহাল করা হোক। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে থেকে আমরা ধারাবাহিকভাবে তার এই প্রচারগুলো করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ করছি। আরেকটা দেবো ওরা